পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। আমরা আজকে পড়ছি 7ম অধ্যায়, ইন্টারনেটে বন্ধুত্ব। নতুন ঢুকেছে চাকরিতে করবি, কলকাতার করবি ঘোষ। ইন্টারনেটে আলাপ হয়ে গেল কুলজিতের সঙ্গে। দিল্লিতে ডক্টরেট করছে ম্যানেজমেন্টে। চ্যাট করতে করতে বন্ধুত্ব। প্রায় রোজই কথা বলে করবি অফিস থেকে বাড়ি ফিরে। নিজের ফটো পাঠায়, নিজের সম্বন্ধে, অফিস এবং বন্ধুদের সম্বন্ধে জানায়। এমনকি ছোটোবেলা স্কুলে সে কী করতো, বাড়িতে কী করে, কী খেতে ভালোবাসে, কোন হিরো তার পছন্দ, সমস্ত জানায়। কুলজিৎ তার প্রাণের বন্ধু। কুলজিৎও জানায় তার সম্বন্ধে, করবি সম্বন্ধে জানতে চায়। করবি তার ব্যক্তিগত সমস্যাতেও কুলজিতের সাজেশন চায়। করবি ভুলে গিয়েছিল যে ইন্টারনেটে নিজের আসল পরিচয় লুকিয়ে একজন কথা বলতে পারে। অতএব কুলজিৎকে কতটা বলা যায় নিজের সম্বন্ধে এটা নিয়ে সে ভাবেনি। আরও ভুল করলো নিজের ফটো পাঠিয়ে। সব কিছু বিশ্বাস করেছিল করবি। চাকরি পেয়ে সে ভেবেছিল এখন সে পূর্ণবয়স্ক, ভালো মন্দ বুঝতে পারে। মনের আবেগকে সে প্রাধান্য দিয়েছিল। কুলজিৎ আইআইটিতে এমটেক করছে, ভবিষ্যতে ডক্টরেট করবে আমেরিকায় গিয়ে। তার মামা একজন মন্ত্রী, অতএব ভালো চাকরির অভাব তার হবে না। কিন্তু দেশে ফিরে সে সমাজসেবা করতে চায়। করবিকে সে বলে যে দেশের দুর্দশার কথা, গরিব মানুষদের অসহনীয় অবস্থা। কুলজিৎ বিটেক করেই সমাজসেবায় ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু তার মন্ত্রী মামা বললেন যে আগে পড়া শেষ করতে। তিনি এও বলেছেন যে কুলজিৎকে তিনি রাজনীতিতে নিয়ে আসতে চান। ভালো ভালো ছেলেরা পলিটিক্সে এলে তবেই তো দেশের অবস্থা পাল্টাবে। কুলজিৎ তাকে বলেছে পলিটিক্সে যোগ দিলেও সে সমাজ কল্যাণ মন্ত্রী ছাড়া অন্য আর কিছু হবে না। তার মন্ত্রী মামা নাকি কুলজিতের মা বাবাকে এসব বলেছেন। তাদেরও কোনো আপত্তি নেই এতে। গত নির্বাচনেই মামা তাকে বলেছিলেন ছাত্রদের নেতা হয়ে উঠতে ধীরে ধীরে। কুলজিতের এতে আপত্তি। সে নেতা হতে চায় না, সেবক হবে। কুলজিতের সব কথাই করবি বিশ্বাস করেছিল। কোনো কিছুই ভেরিফাই করতে সে চেষ্টা করেনি। এমনকি মন্ত্রী মামার নাম, পার্টি, এমনকি কোন বিভাগের মন্ত্রী তাও জিজ্ঞেস করেনি। কুলজিতের সুন্দর সুন্দর কথায় ইতিমধ্যেই সে প্রভাবিত হয়েছিল। এখন সমাজ সেবার কথা শুনে আরও ইমপ্রেসড। এর ওপর তার মামা মন্ত্রী। করবির আনন্দ আর ধরে না। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। করবি মনের কথা সব খুলে বলে, বিয়ের প্রস্তাব করে। কুলজিৎ রাজি হয়ে যায়। করবি বলে তারও ইচ্ছে জীবনটা সমাজসেবায় কাটাতে। কুলজিৎ উৎসাহ দেয়, বলে ইচ্ছে করলে সেও পলিটিক্সে আসতে পারে। করবি রাজি হয় না। কুলজিৎকে দেখার খুব ইচ্ছে করবির, কিন্তু সে কলকাতায় আসতে চায় না এখন। পড়া নিয়ে সে খুব ব্যস্ত। ক্লাসের পর বাড়িতে রাত জেগে পড়ে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। একজনকে ভালো করে না জেনে, তার কথাকে ভেরিফাই না করে, তার বাবা মা সম্বন্ধে খোঁজ না নিয়ে করবি বিয়ের প্রস্তাব করে। সামনাসামনি কথা না বলে, তার ব্যাকগ্রাউন্ড ভালো করে না জেনে সে এত বড় সিদ্ধান্ত নেয়। মনের আবেগকে যুক্তি দিয়ে সে বিচার করেনি। ইতিমধ্যে কুলজিৎ তাকে অনুরোধ করে 10,000 টাকা পাঠাতে। করবি সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ট্রান্সফার করে টাকাটা। কুলজিতের পাড়ার এক গরিব মহিলার বাইপাস সার্জারি করাতে হবে। সে তাই বন্ধুদের কাছে টাকা চাইছে যাতে ওই মহিলার অপারেশন হতে পারে। টাকা পেয়ে অনেক ধন্যবাদ জানালো কুলজিৎ, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। করবি জানালো যে ধন্যবাদের দরকার নেই, ভবিষ্যতে দরকার হলে কুলজিৎ যেন তাকে নিঃসন্দেহে জানায়। এমনকি কলকাতার বন্ধুদের কাছে সেও টাকা সংগ্রহ করতে রাজি গরিবদের জন্য। তাছাড়া ভবিষ্যতে সে তো সমাজসেবাতেই পুরোপুরি মন দেবে। 2 মাস পরে কুলজিৎ আবার অনুরোধ করলো টাকার জন্য। এবারে 15,000 টাকা, 2টি গরিব ছাত্রের জন্য। এবারও করবি টাকা পাঠালো। করবি একবারও ভাবলো না মন্ত্রীর ভাগ্নে তার কাছে কেন টাকা চাইছে। সরকারের নানান বিভাগ থেকে কেন জোগাড় করলো না। শুধু তাই নয়, সে জিজ্ঞেস করলো না দুস্থ মহিলার নাম কি, কোন হসপিটালে অপারেশন হবে।
ইতিমধ্যে করবী কলকাতার বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকেও কিছু কিছু করে টাকা সংগ্রহ করতে লাগলো। বসের কাছে গিয়ে চাঁদার অনুরোধ জানালে তিনি খুব খুশি হলেন, 5,000 টাকা দিতে রাজিও হলেন। জিজ্ঞেস করলেন কোন সংস্থার নামে চেক দিতে হবে। করবী বলল সংস্থা নয়, কুলজিতের ব্যক্তিগত নামে। বস একটু অবাক হয়ে বললেন এভাবে টাকা দিতে হলে তো কুলজিৎকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আমি তো এভাবেই টাকা পাঠাই। কুলজিতের ফোন নাম্বার কি? বসের প্রশ্ন। তা তো জানি না স্যার, কখনো দরকার হয়নি, ইন্টারনেটেই কথা বলি। আচ্ছা, তার ঠিকানা কি জানো? না স্যার, কখনো জিজ্ঞেস করিনি। ভ্রু কুঁচকে বস বললেন ঠিকানা, ফোন নাম্বার কিছুই নেই তোমার কাছে? আমার সন্দেহ হচ্ছে কিন্তু তার সম্বন্ধে। স্যার, কুলজিৎ খুব সৎ ছেলে, প্রচুর সমাজসেবা করে। চিন্তা করো না, চাঁদা আমি দেব। তুমি ওর ব্যাংকের নাম, আইএফএসসি কোড, তার অ্যাকাউন্ট নাম্বার সব দাও। কালকে নিয়ে আসবো স্যার, এখন আমার কাছে নেই। ঠিক আছে, আজ একটা কাজ করো, অফিস থেকে ফিরে তুমি তার সাথে কন্ট্যাক্ট করো, জিজ্ঞেস করো যে ভদ্রমহিলার অপারেশনের জন্য তুমি টাকা পাঠিয়েছিলে তার নাম এবং কোন তারিখে কোন হসপিটালে অপারেশন হয়েছে এসব তোমাকে জানাতে। পরদিন করবী এসে বসকে বলল স্যার, আপনার কথা মতো আমি জিজ্ঞেস করেছিলাম, কুলজিৎ বলল 2 দিন পরে পাঠিয়ে দেবে। স্যার, আপনি ওকে সন্দেহ করবেন না, ও খুব ভালো ছেলে। 7 দিন কেটে গেল, কুলজিৎ কোনো খবর দেয় না, কন্ট্যাক্টও করে না। তার ব্যাংকে ফোন করে বস জানলেন যে কুলজিতের অ্যাকাউন্ট 1 সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেছে। ব্যাংকের কাছ থেকে কুলজিতের ঠিকানা ও ফোন নাম্বার নিয়ে তিনি দিল্লি পুলিশকে জানালেন। করবী দুঃখে ভেঙে পড়েছে, তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কুলজিৎ এভাবে ধোঁকা দিল তাকে। করবী বুঝতে পারছে না মানুষ এমন ব্যবহার কেন করে। আসল দোষটা কার, কুলজিতের না করবীর? আমরা আজকে পরবর্তী অধ্যায়ে যাব। 8ম অধ্যায়, অন্ধকার থেকে আলোয়। গুরগাঁও শহরের বাসিন্দা পায়েল সিং, ক্লাস 9-এর ছাত্রী। পড়াশোনার চেয়ে নাচ গান হাসি মজার দিকেই তার বেশি ঝোঁক। কোনো না কোনো বন্ধুর বাড়িতে সবাই মিলে আড্ডা, নাচ, হাসি। একদিন হঠাৎ সবাই মিলে ঠিক করে ডিস্কোথেকের মেম্বার হতে হবে। সপ্তাহে অন্তত একদিন সন্ধেবেলা সেখানে কাটানো যায়। সমস্যা, মেম্বার হবার টাকা কোথা থেকে আসবে? এক একজন এক এক রকম সাজেশন দেয়। পায়েল বলে সে বাড়িতে বলবে স্পেশাল ক্লাসে যাচ্ছে পড়তে। বাবার কাছ থেকে 500 টাকার টিউশন ফিস জোগাড় করে। তারপর সব বন্ধু মিলে রেগুলার ডিস্কো থেকে যাওয়া আসা শুরু করে। ক্লাবের পরিবেশ, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, একসঙ্গে নাচ। পায়েলের জীবন আরও বর্ণময় হয়ে উঠল। সপ্তাহে একদিন স্কুল থেকে সোজা ডিস্কোথেক। রাস্তায় কিছু খেয়ে নেয় সবাই। 8:30 নাগাদ বাড়ি ফেরে। বাড়িতে কেউ জানতে পারেনি, বুঝতেও পারেনি। পায়েল নিশ্চিন্ত। মানুষের বিশ্বাসের, নির্ভরতার একটা জায়গা থাকা দরকার। যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, মা বাবা ও সন্তানের সম্পর্ক, বন্ধুদের সম্পর্ক, সমস্ত সম্পর্কই দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাসের ওপর। জীবনে এমন মানুষ থাকা দরকার যিনি কোনো না কোনো বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মনের অজান্তেই পায়েল এই বিষয়ে উদাসীন। একদিন মা ফোন করলেন পায়েলকে এক বিশেষ কাজে। পায়েল তখন ডিস্কো থেকে। সুইচ অন করতেই মা গানের শব্দ পেলেন। আরও অনেক লোক ঘরে আছে বলে মনে হলো। তিনি প্রশ্ন করতে পায়েল বলল যে সে বন্ধুর বাড়িতে। টিভি চলছে বলে মা ফোনে গানের শব্দ পাচ্ছেন। বাড়ি ফিরতে জিজ্ঞেস করলেন কোন বন্ধুর বাড়ি গিয়েছিল। পায়েলের উত্তর, আজ টিচার না আসায় স্পেশাল ক্লাস হয়নি, সেজন্য কয়েকজন বন্ধু মিলে শশীর বাড়িতে গিয়েছিল, কারণ শশীর শরীর খারাপ। আরেকদিন মা ফোন করে দেখলেন পায়েলের ফোন সুইচ অফ। স্কুলে ফোন করে জানলেন যে স্কুল অনেক আগে ছুটি হয়ে গেছে। পায়েল বাড়ি ফিরতে মা উদ্বেগে বললেন কোথায় ছিলি, ফোন বন্ধ রেখেছিলি কেন? পায়েল উত্তর দিল যে স্কুলের 3 তলায় স্পেশাল ক্লাস চলছিল, তাই মা ভুল জবাব পেয়েছেন। আর ক্লাসের সময় ছাত্রছাত্রীদের ফোন বন্ধ রাখতে হয়। মার মনে কিন্তু সন্দেহ, পায়েল কি মিথ্যে কথা বলছে? আবার ভাবেন মার কাছে মেয়ে মিথ্যে বলবে না তো। পায়েল বুঝতে পারছে না একটা মিথ্যাকে ঢাকতে 5টা মিথ্যে কথা বলতে হয়।
মিথ্যে কথা বলা কিন্তু খুব কঠিন, কারণ তথ্যের হেরফের হলে অন্যের মনে সন্দেহ জাগে। তাছাড়া আগে কি বলেছে তা মনে রাখতে হয়। আজ এক কথা কাল অন্য কথা বললে তার বিশ্বাসযোগ্যতা কমতে থাকে। পায়েলের দাদার মনে সন্দেহ জাগে, বোন কোথায় যায়, আজে বাজে ছেলেমেয়েদের সঙ্গে মেশে না তো, এমনিতেই সেই বহির্মুখী, ফুর্তি করতে ভালোবাসে, এই বয়সে ভালো মন্দ বোঝা তো সম্ভব হয় না সব সময়। বোনকে নিয়ে তাই দাদার ভয়। একদিন দাদা অনুসরণ করে তাকে। কোথায় যাচ্ছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে কেন, কার জন্য অপেক্ষা করছে, মোবাইলে কার সঙ্গে কথা বলছে। দেখে যে কিছুক্ষণ পরে 3টে মেয়ে এলো পায়েলের কাছে। একজনকে দাদা চেনে, নীলম, পায়েলের সহপাঠী। 4জনে মিলে হাসতে হাসতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। দাদা তাদের অনুসরণ করতে থাকে। কিছুটা দূরে একটা ডিস্কোথেকের সামনে এসে এদিক ওদিক দেখল, পরে তাড়াতাড়ি ঢুকে পড়ল ক্লাবে। দাদা এগিয়ে গেল। ভেতর থেকে গান ভেসে আসছে, অনেক ছেলে মেয়ে তালে তালে নাচছে। ক্লাবের মধ্যে ঢুকে দাদা একটু আড়ালে দাঁড়িয়ে দেখল যে পায়েল ও তার বন্ধুরাও নাচছে। কিছুক্ষণ দেখে বেরিয়ে এলো। সামান্য দূরে গিয়ে ফোন করলো বোনকে, ফোন সুইচ অফ। আধ ঘন্টা অপেক্ষা করে দাদা বাড়ি ফিরে গিয়ে মাকে সব বলল। তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিলেন না। ফোন করে দেখলেন পায়েলের ফোন বন্ধ। পায়েল বাড়ি ফিরতে মা জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? অম্লান বদনে উত্তর, স্পেশাল ক্লাসে। সঙ্গে সঙ্গে দাদার প্রশ্ন, ক্লাস কি ডিস্কো ক্লাবে হয়? পায়েল প্রতিবাদ করে, কিন্তু সব কথা শুনে চুপ করে থাকে। বাবা অফিস থেকে ফিরে এসে সব শুনলেন, বললেন, যাও মুখ ধুয়ে এসে খেয়ে নাও। রাতে ঘুম হয় না, বারবার অনুতাপ হয়, ভয়ও হয়। গত 3 মাসে সে যে 500 টাকা করে নিয়েছে ক্লাসের ফিজ হিসাবে, তার কি উত্তর দেবে? সকলে ব্রেকফাস্টের টেবিলে চুপ করে খাচ্ছে। বাবা বলে দিয়েছেন এ বিষয়ে কেউ কিচ্ছু বলবে না পায়েলকে, সে নিজেই বুঝুক তার দোষ কী। বাড়িতে সবাই চুপ করে নিজের নিজের কাজ করে যাচ্ছে। পায়েল একবার ভাবল দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেবে। দাদাকে বলতে গিয়েও থেমে গেল। মা করুণ চোখে তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বলতেই তিনি থামিয়ে দিলেন পায়েলকে, বললেন, আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। মা বাবা হিসাবে আমরা নিজেদের কর্তব্য করে যাচ্ছি এবং চিরকালই করে যাব। এবার তুমি ঠিক করো আমাদের এই কর্তব্যের মর্যাদা তুমি দেবে কিনা। পায়েল বুঝতে পারছে না সে কী করবে। মা বাবা যদি তাকে বকেন মারেন সে সহ্য করতে রাজি আছে, কারণ এটা তার প্রাপ্য, কিন্তু কোনো কিছু বলছেন না, এটাই তার কাছে অস্বস্তিকর। তার কান্না আসছে। চুপ করে খেয়ে স্কুলে চলে গেল। বন্ধুদের সাথে হাসি মজা নয়, আড্ডা নয়, সারাটা দিন নির্বাক হয়ে রইল। বন্ধুরা জিজ্ঞেস করলে এড়িয়ে গেল। এমন অভিজ্ঞতা পায়েলের জীবনে কখনো হয়নি। সে প্রায়শ্চিত্ত করতে চায়, শাস্তি পেতে চায়, কিন্তু কিভাবে করবে? কেউ তো তাকে বকছে না, মারছে না। পায়েল বুঝতে পারল মা বাবার গুরুত্ব। তারা তাকে ভালোবাসেন, অথচ সে এই মর্যাদার বা ভালোবাসার মর্যাদা রাখেনি। যে দাদা তাকে প্রায়ই টাকা দিত, তার জন্য কসমেটিক্স কিনে আনতো, সেই দাদাকে সে মিথ্যে কথা বলেছে। পায়েল এখন কি করবে? একটা হীনমন্যতা বোধ নিয়ে পায়েল 3-4 দিন কাটালো। বাড়ির সবাইকে সে অপমান করেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কি করবে সে এখন? মিথ্যে কথার পরিণতি যে এমন হবে তা আগে কিন্তু বোঝেনি পায়েল। 4 দিন পর রাতে সবাই বসে খাচ্ছে। বাবা সবার দিকে তাকিয়ে বললেন, আগামী রবিবার আমরা সবাই মিলে পিকনিকে যাব। আর কোথায় যাব, কি খাওয়া দাওয়া হবে, কতক্ষণ সেখানে থাকবো, সব কিছু ঠিক করবে পায়েল। সেদিন পায়েল এই ফ্যামিলির লিডার। পায়েল, তুই প্রোগ্রাম ঠিক কর, আমরা সবাই তোকে হেল্প করব। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন 9ম পরিচ্ছেদ থেকে শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।